নমস্কার, দ্য নিউজ কাউন্টার.এ আপনাদের সকলকে আরো একবার স্বাগত। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতি যে খবরকে কেন্দ্র করে তোলপাড় হচ্ছে, 50 জন বিধায়ক তৃণমূল কংগ্রেসের তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভা স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছেন যে তারা আসল তৃণমূল এবং স্বাভাবিকভাবে বিধানসভার যে স্বীকৃতি তৃণমূল কংগ্রেসের সেটা তারা দাবি করছেন। যদিও এর আগে তৃণমূল কংগ্রেসের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারকে জানিয়েছিলেন যে তারা তাদের যে 80 জন তৃণমূল কংগ্রেসের বিধায়কের সংসদীয় দল আইনসভার, রাজ্য আইনসভার, সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে তারা প্রস্তাব করছেন এবং তার স্বীকৃতির জন্য যথোপযুক্ত দাবি তারা জানাচ্ছেন। আজকের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি অনেকটা তোলপাড়। যখন ঋতব্রতরা স্পিকারের কাছে 50 জন বিধায়কের চিঠি নিয়ে আলাদা নিজেদের প্রকৃত তৃণমূলের দাবি জানাচ্ছেন, তার কিছুক্ষণ বাদেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ঘোষিত হয়েছিল ধর্মতলায় এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত ছিলেন বিজেপির সন্ত্রাস এবং অন্যান্য বেশ কিছু ইস্যুকে কেন্দ্র করে। সেখানে কিন্তু 1 ডজনের বেশি তৃণমূল বিধায়ককে উপস্থিত থাকতে দেখা যায়নি। সাংসদদের মধ্যে উপস্থিত ছিলেন খুব বেশি হলে মেরে কেটে 5 থেকে 6 জন, যেখানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সংখ্যা 80, সাংসদের সংখ্যা 29। আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটার একটু পিছনের এপিসোডগুলো দেখেন, একটা এপিসোডে আমরা বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি ততদিনই ছাড়বাদ দিয়ে ক্যারি করবে যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজনীয়তা তাদের কাছে থাকছে, এবং যে মুহূর্তে মনে করবে বিজেপি যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরোপুরি গিলে নেওয়ার মতো জায়গায় পৌঁছেছে, সেই মুহূর্ত থেকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরোপুরি পলিটিক্যালি লিকুইডেট করে দেওয়ার জায়গায় চলে যাবে। আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা ঘটছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি পলিটিক্যালি লিকুইডেট করে দেওয়ার জায়গায় চলে গিয়েছে। আপনারা যদি পিছনে ফিরে তাকান তাহলে এটা মনে রাখবেন এবং দেখবেন, বিজেপির এই পরিকল্পনা, বিজেপির যে মোডাস অপারেন্ডি, তার লম্বা ছায়া আজকের পশ্চিমবঙ্গে বিধানসভায় বা তৃণমূল কংগ্রেসে যা যা ঘটছে তার মধ্যে খুঁজে পেতে কোনো অসুবিধে হবে না। যেদিনকে কংগ্রেস ভেঙে শারদ পাওয়ারের দল তৈরি হয়েছিল, সেদিনকেও দিল্লির ক্ষমতার রাজনীতির অলিন্দে বিজেপি সক্রিয় ছিল, আর তার পরবর্তীতে আবার আমরা দেখেছি শারদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার, তাকে সামনে রেখে বিজেপির অপারেশন লোটাস, তার খেলা, যে খেলাতে একইভাবে শিবসেনা ভেঙেছিল। এখন আজকের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে কুদেতা, রাজনৈতিক ভাষ্যকাররা এর মধ্যে বিজেপির পরিকল্পনার দীর্ঘ ছায়া দেখতে পাচ্ছে। এখন কেউ কেউ এটা প্রশ্ন করতে পারেন যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে হতমান এবং হীনবল, বিজেপি সেখানে নতুন করে এই উদ্যোগটা কেন নিতে যাবে? যদি আমরা হাইপোথেটিক্যালি এটা ধরেও নিই, এই প্রশ্নটার উত্তর খোঁজাটা খুব জরুরি রাজনৈতিকভাবে পুরো ব্যাপারটা মাথায় রাখতে গেলে। এখন দেখুন, তৃণমূল কংগ্রেস যদি ভাঙে তাহলে শুধুমাত্র বিরোধীরা হীনবল হচ্ছে, এই বিষয়টা বিজেপির কাছে
বিবেচ্য নয়। বিজেপির কাছে যেটা লাভের জায়গা সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের যে রাগ, তার মূল বর্ষামুখ এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। এখন শ্রমিক বন্দ্যোপাধ্যায়রা ইতিমধ্যেই ভালো তৃণমূল এবং খারাপ তৃণমূল খুঁজে পেয়েছেন। নতুন অবতার যদি একটা তৃণমূলের হাজির করা যায়, মাইনাস মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তারা যদি বিজেপির স্পিকারের বদান্যতায় স্বীকৃতিটাও পেয়ে যায়, তাহলে পরে লাভ হচ্ছে এইটা, বিরোধী রাজনীতির পরিসরে একটা বাফারের যে শূন্যতা দেখা দিচ্ছিল, যে শূন্যতাকে কাজে লাগিয়ে বামপন্থীরা উঠে আসছিলেন নতুন করে, যেটা মাঠে ময়দানের রেল প্ল্যাটফর্মের লড়াই থেকে শুরু করে ফলতার উপনির্বাচনে স্পষ্ট, সেইটাকে আটকানোর জন্য একটা গার্ড ওয়াল বিরোধী রাজনীতিতে অন্তত তোলা যাবে, যে যাতে বিরোধী রাজনীতির পরিসরটা পুরোপুরি লেফটের হাতে না চলে যায়। আপনারা যারা একটু খোঁজ খবর রাখবেন, তারা আরএসএস এর যে মুখপত্র স্বস্তিকা, তার সাম্প্রতিকতম সংখ্যাটিতে যদি দেখেন, তাহলে দেখবেন সেখানেও পশ্চিমবঙ্গের মাটিতে বামপন্থীদের প্রত্যাবর্তনের সম্ভাবনার বিরুদ্ধে পরিষ্কার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দ্বিতীয় একটা সম্ভাবনা ছিল, যেটা বাতাসে ঘুরপাক খাচ্ছিল, যে তৃণমূল কংগ্রেসের অনেক সংখ্যালঘু বিধায়ক তারা কংগ্রেসের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা শুরু করেছেন। এখন এটা যদি সত্যি ঘটতে শুরু করত, সেটা বিজেপির সামনে একটা নতুন বিপদ। আপাত দৃষ্টিতে তৃণমূল কংগ্রেসের শক্তি ক্ষয় হলেও এই যে শক্তি যদি কংগ্রেসের সঙ্গে অ্যালি করে, তাহলে সামগ্রিকভাবে জাতীয় স্তরের যে ন্যারেশন, সেই ন্যারেটিভে কংগ্রেসের শক্তি বৃদ্ধি যে কোনো প্রান্তে আটকানো বিজেপির কাছে এই মুহূর্তে অন্যতম প্রাইম পলিটিক্যাল টাস্ক। অতএব তার থেকে এটা অনেক বেশি বাঞ্ছনীয় বিজেপির কাছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে সংখ্যালঘু বিধায়করা মমতা বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছত্রছাড়া থেকে এখন বেরিয়ে আসতে চাইছেন, তাদের জন্য বিকল্প একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়া, যেটা তৃণমূলের সঙ্গেও নেই এবং কংগ্রেসের সঙ্গেও নেই। তো এই জায়গাটার থেকে সামগ্রিক এই নতুন যে আসল তৃণমূলের দাবি, যার পিছনে 50 জন বিধায়ক এই মুহূর্তে র্যালি করছেন, আমার কাছে যা খবর সংখ্যাটা আরো বাড়তে পারে। কয়েকজন ফেন্স সিটার আছেন যারা পরিস্থিতি দেখছেন কোন দিকে পাল্লা ঝোলে, তারা যে কোনো মুহূর্তে এই ঋতব্রতদের শিবিরে চলে আসতে পারে। সেক্ষেত্রে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে সংখ্যালঘু ভোট, যেটা বিভাজিত থাকা বিজেপির কাছে এই মুহূর্তে খুব জরুরি, তাহলে সেখানে একাধিক রাজনৈতিক কেন্দ্র, কংগ্রেস, নতুন তৃণমূল, আইএসএফ এবং বামপন্থীরা, তারা সংখ্যালঘু ভোটের ভাগিদার হয়ে দাঁড়াবে। তার উল্টো দিকে যদি বিজেপি হিন্দুত্বের স্লোগানের উপর দাঁড়িয়ে হিন্দু ভোট সংহত করতে পারে, তাহলে রাজনৈতিকভাবে নিজেদের অবস্থান সংহত করার যে দায় এই মুহূর্তে বিজেপি নেতৃত্বের কাছে রয়েছে পশ্চিমবঙ্গে। কারণ বিজেপি নেতৃত্ব এখনো পুরোটা জানেন না কতটা তাদের রাজনীতির পক্ষে ইতিবাচক ভোট, আর কতটা ভোট মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করার জন্য উল্টো দিকে নেতিবাচক ভোট হিসেবে তাদেরকে দিয়েছেন। সুতরাং সেই সমীকরণের খোঁজে যদি এই প্রকৃত তৃণমূল কোট আনকোট এটা দাঁড়িয়ে পড়ে, বিজেপির কাছে সেটা অনেক বেশি আশাব্যঞ্জক। এবং 2021-এ যে পরিস্থিতি ছিল, বিজেপির মতাদর্শগতভাবে দুটো মূল অপছন্দের শক্তি, একটা কংগ্রেস আর একটা বামপন্থীরা, তারা শূন্য হয়ে গেছিল। কিন্তু এই নির্বাচনে প্রবল মেরুকরণের ভোটের পরও
কংগ্রেস এবং বামপন্থী শক্তিদের প্রতিনিধিত্ব বিধানসভায় ঢুকেছে, যদিও সংখ্যায় তারা খুবই সীমিত। কিন্তু এরকম পরিস্থিতিতে বিরোধী রাজনীতির পরিসর যাতে অন্তত আইনসভার মধ্যে কোনোভাবেই অন্যদিকে ঢলে না পড়ে, এবং সেই নেতৃত্ব, বিরোধিতার নেতৃত্ব যাতে মমতা বন্দ্যোপাধ্যায়েরও হাতে না থাকে, তার একটা বন্দোবস্ত যদি তৃণমূল কংগ্রেসের মধ্যেকার বিদ্রোহের মধ্যে থেকে উঠে আসে, বিজেপি নেতৃত্বের কাছে তার থেকে খুব ভালো কিছু আর হতে পারে না। সুতরাং আমার যেটা মনে হয় যে তৃণমূল কংগ্রেসের মধ্যে আজকে এই যে ভাঙনের খেলা, 50 জন বিধায়কের বিদ্রোহ, সেটা একা ঋতব্রতর কম্য নয়। আমার মনে হয় যে এটা আপনারাও একমত হবেন। আপনারাও হয়তো বুঝতে পারছেন খুব সহজে যে এর মধ্যে একটা লম্বা খেলা রয়েছে। বন্দ্যোপাধ্যায় সাপের সঙ্গে খেলতে গেছিলেন, কিন্তু অনেক সময় ওঝার মৃত্যু সাপের ছোবলে হয়। এই যে ঘটনাগুলো ঘটছে, আমার মনে হয় বিজেপি রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করার জন্য চারদিক থেকে গুটি সাজিয়ে আনছে। ইন্দিরা গান্ধী 77 সালে নির্বাচনে গোহারা হেরে যাওয়ার পরও 80 সালে প্রত্যাবর্তন করতে পেরেছিলেন, কারণ তার আগের নির্বাচনগুলোতে ইন্দিরা গান্ধীর জয় অথবা পরাজয় প্রত্যেকটাই ছিল একটা রাজনৈতিক শক্তি হিসেবে। কিন্তু মমতা ব্যানার্জি তার যে রাজনীতি কায়েম করেছিলেন, তার মধ্যে রাজনৈতিক উপাদান খুবই কম ছিল। তার ফলে আমরা যেটা আগে বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভোটে হারতে শুরু করেন, তাহলে তার দল ভোটের আঙুলের কালি শুকোনোর আগে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমাদের সেই প্রেডিকশন আজকে বাস্তবে সত্য হচ্ছে। কিন্তু যে ইকুয়েশনের উপর দাঁড়িয়ে এই নতুন তৃণমূল তৈরি করা হচ্ছে, তারা বিধানসভার অন্দরে প্রকৃত বিরোধী দলের আইনি স্বীকৃতি পেলেও বাইরে জনমানসে, মানুষের কাছে তারা কতটা প্রকৃত বিরোধী শক্তি হিসেবে থাকবে, এ ব্যাপারে আমার গভীরতর সন্দেহ আছে। এবং এই শক্তিটা যারা নিজেদেরকে প্রকৃত তৃণমূল বলে দাবি করছে, এদের মুশকিলটা হচ্ছে এটাই, এই সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিদের একজনের পক্ষেও নিজের রাজনৈতিক পরিস্থিতির উপর ভোটে জিতে আসা সম্ভব ছিল না। এরা প্রত্যেকেই জিতে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করে। ফলে আজকে মানুষের কাছে একটা প্রশ্ন উঠবে যে এরা অনেকেই হয়তো নিজেদের পিঠ বাঁচানোর জন্য, তারা যদি গভীরতর যে পরিকল্পনা এটার সঙ্গে জড়িয়ে আছে সেটার ব্যাপারে অবহিত নাও থাকেন বা মাথা ঘামাতে নাও চান, তারা এই সমস্ত জনপ্রতিনিধিরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে বেরিয়ে যাবেন, তাদেরকে কিন্তু সুবিধাবাদী হিসেবে চিহ্নিত করবেন, এটা আমার অন্তত মনে হয়। ফলে বিরোধী রাজনীতি এবং বিরোধী শক্তিকে বিভক্ত করবার, দুর্বল করবার যে কৌশল অন্যান্য রাজ্যে বিজেপি নিয়েছে, তারা এই রাজ্যে এবার সেই একই খেলায় কতটা সফল হবে সেটাতে কিন্তু আমার ব্যক্তিগতভাবে যথেষ্ট সন্দেহ আছে। TheNewsCounter.s এখন এই পর্যন্ত। মমতার তৃণমূল ছিনতাই হয়ে যাওয়া সম্পর্কে আপনাদের মতামত আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের ঋদ্ধ করে, সমৃদ্ধ করে। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।